স্যাটারডে সাসপেন্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতি সপ্তাহে আমাদের গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। আমরা কখনো অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দেই না। গল্পের লেখক ভৌতিক আবহ তৈরির জন্য এসব লিখে থাকেন, তাতে পাঠকেরা আনন্দ উপভোগ করেন। আপনারাও উপভোগ করুন। আজকে আপনারা শুনবেন রবার্ট ব্লচের নাইট স্কুল। রবার্ট অ্যালবার্ট ব্লচ ছিলেন একজন আমেরিকান কথা সাহিত্যিক। প্রাথমিকভাবে অপরাধ, মনস্তাত্ত্বিক হরর এবং ফ্যান্টাসি, যার বেশিরভাগই রেডিও, সিনেমা এবং টেলিভিশনের জন্য নাটকীয় হয়েছে। তিনি তুলনামূলকভাবে অল্প পরিমাণে বৈজ্ঞানিক কল্পকাহিনীও লিখেছেন। তবে শুরু করা যাক আজকের গল্প, রবার্ট ব্লচের নাইট স্কুল। প্রত্যেক বড় শহরের ছোট ছোট রাস্তায় এগুলো দেখতে পাবেন এবং কখনো কখনো ভেবে অবাক লাগবে এদের মালিকেরা কিভাবে জীবিকা নির্বাহে সক্ষম হয়। ঢোকবার দরজাটা সাধারণত রাস্তা থেকে কয়েক ধাপ নিচে, আর একটা স্বপ্নালোকিত জানলায় চিত্র বিচিত্র ছিটের কাজ করা অক্ষরে লেখা পুরাতন বই। প্রায় সব ক্ষেত্রেই দরজার এক পাশে দাঁড় করানো একটা র্যাকে মুখোমুখি হবেন আপনি। তার মাথায় ঝোলানো সাইনবোর্ডে কাঁচা ছাদে লেখা, আপনার পছন্দ, 10 সেন্ট। অনিবার্যভাবে সেই র্যাকে আছে অন্তত 6টা প্রচলিত বই: 3 উইকস, দ্য গ্রিন হ্যাট, হেলেন্স বেবিজ, ব্ল্যাক অ্যাকশন, ইফ উইন্টার কামস এবং স্পিকিং অফ অপারেশনস। কেউ কখনো এই বই কেনে না, কানাকড়ি দামও দিতে চায় না। এবং দোকানের ভেতরে যে বইগুলি অবশ্যই আপনি দেখতে পাবেন, ফ্যান্টাজিয়াস ম্যালার, দি গোল্ডেন অ্যাস অথবা টার্সিয়াস আর্গানাম, সেগুলোর নির্ধারিত অত্যাধিক মূল্য কেউ কখনো দিতে চেয়েছে বলে মনে হয় না। আপনার হয়তো সন্দেহ হবে যে দোকানের মালিক গ্রন্থপ্রিয় ক্রেতাদের গোপনে অন্য জাতীয় কিছু সরবরাহ করেন। ভূগোলের আগ্রহী ছাত্রেরা হেনরি মিলারের ট্রপিক অফ ক্যান্সার এখানে পেতে পারে, এবং সেরকম ঘ্রাণশক্তি থাকলে দি পারফিউমড গার্ডেন এর ঝাঁঝালো গন্ধও এখানে খুঁজে পাবে। কিন্তু তাহলে বিক্রি যে নিতান্তই কম সেটা বুঝতে অসুবিধা হয় না। সুতরাং আপনি ভেবে অবাক হন আরও একবার যে এইসব দোকানের মালিকেরা কিভাবে বছরের পর বছর চালিয়ে যায়। ঠিক এই ধরনের একটা দোকানে জনৈক যুবক এসে উপস্থিত হলো সন্ধ্যের ঠিক মুখেই। তার নাম আবেল। তার মধ্যে চোখে পড়ার মতো কিছুই নেই, শুধু রাস্তা থেকে ক্ষিপ্র পায়ে সিঁড়ি বেয়ে নেমে দোকানে ঢোকবার চোরা ভঙ্গিটুকু ছাড়া। দোকানে ঢুকতেই তার ভুরু কুঁচকে উঠল, যেন পরিবেশ দেখে সে হতভম্ব হয়ে গেছে। যেন প্রতিষ্ঠানের এই সাদামাটা চেহারা তাকে কোনো কারণে দ্বিধা অথবা হতাশায় ফেলেছে। আর যখন দোকানের পেছন দিকে ধুলোভরা কাউন্টার ছেড়ে দোকানের মালিক সামনে এসে উপস্থিত হলেন, তখন তরুণ মিস্টার আবেলের অভিব্যক্তি যেন বলে উঠল, আমার নিশ্চয়ই ভুল হয়েছে। মালিক নিজেই কোনো বইয়ের এক প্রচলিত সংস্করণ, সময় একটু ময়লা হয়ে গেছেন। তার চেহারা বলেছে তিনি বহু ব্যবহৃত, বর্জিত এবং অবশেষে কোনো তাকে স্থান পেয়েছেন গড়িয়ে চলা বছরের প্রতি খেয়াল না রেখে অমনোযোগে ধুলো সংগ্রহের জন্য। তার শরীরে আকারে ছোটোখাটো ও কুঁজো। এদের বেশিরভাগই যেরকমটা হয়ে থাকেন, ইতস্তত গোছা গোছা চুল ও সরু গোফের নির্দিষ্ট কোনো রং নেই, আর চশমার কাচের পেছনে চোখ দুটো ঘোলাটে পুঁতিও হতে পারে। তার কণ্ঠস্বর যখন শোনা গেল, এক সুরহীন অস্পষ্ট উচ্চারণ, বলুন কি চাই। তরুণ মিস্টার আবেল ইতস্তত করল, আবারও তার ভুরু কুঁচকে উঠল।
এক মুহূর্তের জন্য সে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। এক কপি জুর্গেন চাইবে, গতানুগতিক উত্তর দেবে না, এমনি দেখছি নাকি শটান দোকান ছেড়ে বেরিয়ে যাবে। কিন্তু সেই কুঞ্চিত ভুরুর পেছনে নিছক বিস্ময় ছাড়া আর অন্য কিছু ছিল। কয়েক মুহূর্ত ইতস্ততময় নীরবতার পর যখন সে কথা বলল, সেই অন্য কিছু দৃঢ় সংকল্পে বেজে উঠল তার কণ্ঠস্বরে। আমি পড়াশোনা করবার জন্য এসেছি, সে বলল, একটা বিশেষ বিষয় নিয়ে, আর সেজন্য কয়েকটা বিশেষ বই আমার দরকার। চশমার পেছনে পুঁতি দুটো নড়ে উঠল এবং মালিক তার মাথা ঝাঁকালেন। কি বই? তিনটে উত্তর এলো। প্রথমটা ইন্ট্রোডাকশন টু মার্ডার, দ্বিতীয়টা ডেথ অফ দি ইনস্টলমেন্ট প্ল্যান, আর দি প্রাইস ইজ রাইট। মালিক চোখ তুলে তাকালেন। ঘোলাটে পুঁতির বদলে সেখানে এখন লক্ষ্যভেদী কালো চোখ। দুষ্প্রাপ্য বই, বিড়বিড় করে তিনি বললেন। তবে আমি হয়তো আপনাকে সাহায্য করতে পারি। ও ভালো কথা, আপনাকে আমার নাম কে বলল? এমন একজন যে বলেছে আপনি এ প্রশ্ন করবেন এবং উত্তরে আমাকে চুপ করে থাকতে হবে। পুস্তক বিক্রেতা সম্মতি জানালেন। চলুন তাহলে, ভেতরে যাওয়াই ভালো। 1 মিনিট দাঁড়ান, আমি দোকানটা বন্ধ করে নিই। তিনি দরজা নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পর আলোর সুইচের থাবা বসালেন। অন্ধকার সরু পথ ধরে তাকে অনুসরণ করে যুবকটি এসে উপস্থিত হলো দোকানের পেছনের দিকের ঘরে। ঘরটা আলোয় উজ্জ্বল, আরামপ্রদ এবং নজরে পড়ার মতো সুসজ্জিত। বসুন, মালিক বললেন। তা আপনার নামটা? আবেল, চার্লস আবেল। আবেল নাকি? তাই বলো। বৃদ্ধ কর্কশ স্বরে হাসলেন। তাহলে তুমি আমাকে মিস্টার কেইন বলে ডাকতে পারো। যুবকের কপালের রেখা মিলিয়ে গেল। তাহলে সেই জায়গা? সে অবাক হয়ে বলে উঠল, আপনি সেই লোক? মিস্টার কেইন কাঁধ ঝাঁকালেন। টাকা সঙ্গে এনেছো? তিনি জিজ্ঞাসা করলেন। এই যে $1000 ছোট ছোট নোটে। টাকাটা নিয়ে সযত্নে শুনলেন কেইন, তারপর চোখ তুলে তাকিয়ে সম্মতি জানালেন। হ্যাঁ, আমি সেই লোক। তিনি বিড়বিড় করে বললেন, এখন যে বিষয়ে তুমি পড়াশোনা করে শিখতে এসেছো সেই কথাই বলি। কাকে তুমি খুন করতে চাও? বইয়ের দোকানে তরুণ আবেলের প্রথম আবির্ভাবের পর প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। প্রতিদিন ঠিক রাত 9টায় সে দোকানে এসেছে। আলেস্যের কোনো প্রশ্ন ওঠেনি, কারণ সে ভীষণ আগ্রহী ছাত্র। তাছাড়া এত কিছু শেখার রয়েছে। মিস্টার কেইনকে উপযুক্ত শিক্ষক হিসাবে পেয়ে সে খুশি হয়েছে। সে কথা সে তাকে বলেছে। ভেবেছে প্রশংসা শুনলে তিনি খুশি হবেন, কিন্তু বৃদ্ধ লোকটি শুধু মুখে বিকৃতি করলেন। জানো সবাই কি বলে? তিনি মন্তব্য করলেন, যারা নিজে হাতে কলমে করে না তারা শেখাতে পারে না। মানে আপনিও কখনো নিজে হাতে খুন করেননি? মিস্টার কেইন অস্বস্তির অভিব্যক্তি ফুটিয়ে তুললেন। আমার রক্তাতঙ্ক রোগ আছে, নেহাতেই দুর্ভাগ্য। রক্ত দেখলে আমি এত ভয় পেয়ে যাই যে দোকানে ইঁদুর ধরা কল পর্যন্ত লাগাতে পারি না। আমার লাভের গুড় ওরা একরকম খুঁটে খেয়েই শেষ করলো। কিন্তু আপনার দোকানটা তো শুধু লোকের চোখে ধুলো দেবার জন্য। এটাই তো আপনার আসল ব্যবসা, তাই না? হ্যাঁ, মাস্টারই আমার পেশা। তরুণ মিস্টার আবেল প্রকট হাসল। হাসির জন্য ক্ষমা করবেন, কিন্তু আপনি এই পেছনের ঘরে বসে যে নিখুঁত খুনের মতলব ভাবছেন, এই কথা ভাবলেই হাসি পায়। এতে হাসির কি আছে খোকা? দোকানদার উঠে দাঁড়ালেন। এ ধরনের ব্যবসাদারদের দুরবস্থা তা যদি জানতে তাহলে বুঝতে। একটা লোককে তো খেয়ে পড়ে থাকতে হবে। আপনি বললেন এ ধরনের, তার মানে আপনি একাই নন, অন্যান্য পুরনো বইয়ের দোকানদাররাও কি? সে তোমার জেনে কি দরকার?
মিস্টার কেইন চটপট উত্তর দিলেন, এখানে প্রশ্ন টশ্ন যা করবার সব আমি করব এবং অল্প উত্তরে কাজ হবে। তুমি 1 সপ্তাহ হলো পড়াশোনা করছো, কিন্তু এখনো আমাকে বলনি কাকে তুমি খুন করতে চাও। এবার আসল কথায় এসো। আমি ব্যস্ত মানুষ, আমার অন্যান্য মক্কেলদেরও দেখতে হবে। ছেলেটি মাথা নাড়ল। বলবো, তবে নিঃসন্দেহ হলে। ক্ষমা চাওয়ার সুরে সে বলল, মানে নিখুঁত খুন কিভাবে করতে হয় সেটা যে আপনি আমাকে শেখাতে পারবেন সে বিষয়ে আমাকে আগে নিঃসন্দেহ হতে হবে। নিখুঁত খুন ওটা কোনো ব্যাপারই নয়, মিস্টার কেইন তীব্র স্বরে জবাব দিলেন। তোমাকে যে বলেছি নিজের হাতে আমি কখনো খুন করিনি সে কথা সত্যি, কিন্তু খুনের সাক্ষী হয়েছি তা বলতে পারো বহুবার। আর বিশ্বাস করো, তার প্রতিটাই ছিল নিখুঁত খুন। খুনের পরিসংখ্যানের কোনো খবর তুমি রাখো? 100টা খুনের মধ্যে 55টার কোনো কিনারা হয় না। শতকরা 55টা একবার ভাবো, প্রত্যেক বছর যেসব খুনের ঘটনা ঘটে তার অর্ধেকের বেশি কোনো মীমাংসা নেই, বিচার নেই, এমনকি সন্দেহ করবার কোনো লোকও পাওয়া যায় না। এটা নেহাত ঘটনাচক্র নয়। ওসব ঘটনার বেশিরভাগই খুনি অন্যান্য লোকের সাহায্য পেয়েছিল, বিশেষজ্ঞদের পরামর্শ, যেরকম আমি তোমাকে দিচ্ছি। ব্ল্যাক ডালিয়া মামলার কথা মনে পড়ে? ওয়েস্ট কোস্টে। ওটা আপনার পরিকল্পনা? হ্যাঁ, আমার এক ছাত্রের জন্য। মিস্টার কেইন ঠোঁটে হাসলেন, লাজুক গর্বের হাসি। যে ছাত্রের সত্যি শেখবার ইচ্ছে আছে তার সামান্য সহযোগিতা পেলে আমি কতদূর কি করতে পারি ওটা তারই একটা উদাহরণ মাত্র। তরুণ আবেল একটা সিগারেট ধরালো। কি করে জানবো যে আপনি আমাকে আজে বাজে মিথ্যে বলছেন না? ওই খুনটা আমার কাছে একেবারে অর্থহীন মনে হয়েছে। মিস্টার কেইন ঠোঁট কামড়ে দিলেন। সেটাই আসল কথা, তিনি জেদি সুরে বলে চললেন। 1 সপ্তাহ ধরে যে বলছিল তার কিছুই কি তোমার মনে নেই? এসো সংক্ষেপে আর একবার সেগুলো ঝালিয়ে নেওয়া যাক। খুনের কি কি কারণ থাকে চটপট বলো। 3টে আপনি বলেছেন। প্রথম, প্রয়োজন। যেমন? যেমন করুণা বসে, আর টাকা পয়সার ব্যাপার থাকলে, বা যখন কেউ নিজের স্বামী কিংবা স্ত্রীর কাছ থেকে মুক্তি চায় কিন্তু বিবাহ বিচ্ছেদের নামে নীতিভ্রষ্ট হওয়ার ভয় পায়। চমৎকার। এবার দ্বিতীয় কারণ? রাগ, ঈর্ষা, শত্রুতা, এ ধরনের ব্যাপার। আর 3 নম্বর? নিছকই খেয়াল বসে, তাই না? নির্ভেজাল আনন্দের জন্য। ভেজাল আনন্দের জন্য, শুধরে দিলেন মিস্টার কেইন। 3 নম্বরে কোনো স্থানই নেই, অন্তত আমার কাছে। মানসিক খুনিদের আমি ছাত্র হিসেবে নিই না। তার একটা কারণ, তারা যে আমার কথা মতো কাজ করবে তার কোনো বিশ্বাস নেই। কিন্তু ব্ল্যাক ডালিয়ার ব্যাপারটা মনে হয়েছিল কোনো মানসিক খুনির কাজ। এই তো এবার মগজ খুলেছে, মিস্টার কেইন আশ্বাস দিলেন। হ্যাঁ, তাই মনে হয়েছিল। সেভাবেই ওটার পরিকল্পনা করা হয়েছিল। পরিকল্পনা? তোমাকে তো আগেই বলেছি এই শহরের অর্ধেকের বেশি খুনের কোনো কিনারা হয় না। কেন? কারণ যেসব সূত্র বেশিরভাগ খুনিকে ধরিয়ে দেয় সেসব সূত্রের সঙ্গে এই খুনগুলোর উদ্দেশ্যের কোনো সম্পর্ক থাকে না। বহুদিন আগে খুনের জটিল বিশদ পদ্ধতিগুলো ডিটেকটিভ বইগুলোর অস্বাভাবিক চাহিদা ছিল। সে তো আমার জানবারই কথা। দোকানের সামনে তাকগুলো ওসব বইয়ে ভর্তি। যত সব উদ্ঘট খুনের গপ্প, বিষাক্ত সুচ, জমাট বাঁধা তুষারের ছুরি, তালাবন্ধ ঘরের মারপ্যাচ, গলার শর্ট টেপ রেকর্ডার তুলে রেখে নকল অ্যালবামই তৈরি করা। এসব হাস্যকর যদি তুমি সাদামাটা বিচার পদ্ধতি ব্যবহার করো আর এমন কোনো লোক তোমাকে না দেখে যে দৌড়ে গিয়ে পুলিশে খবর দেবে বা সাক্ষী দেবে, তাহলে খুন করে পার পাওয়াটা কোনো ব্যাপার নয়। অবশ্য এই শর্তে যে আঙ্গুলের ছাপ, রক্তের দাগ এবং এ ধরনের ছেলে মানুষই জিনিসগুলো সম্পর্কে তোমার যথেষ্ট সাবধান হতে হবে। পুলিশ আজকাল খুনিদের ধরতে পারে না তাদের খুনের পদ্ধতির জন্য,
অপরাধীর উদ্দেশ্যেই তাদের আসল অপরাধীর দিকে এগিয়ে নিয়ে যায়। আর হতভাগ্য সে শতকরা ৪৫ জন ঠিক এই জিনিসটাই ভুলে যায়। প্রয়োজনের কারণে সে খুনের জন্য সেই সব ক্ষেত্রে পুলিশ এমন লোকের খোঁজ করে যে সেই খুনের ফলে লাভবান হয়। কোনো উত্তরাধিকারী, বিবাহিত জীবনে অসুখী কোনো পুরুষ অথবা স্ত্রী, ব্যবসার প্রতিদ্বন্দ্বী, রাগ অথবা ঈর্ষার ক্ষেত্রে অপরাধীকে ধরে ফেলা খুবই সোজা। তিনি একটু থামলেন। জেনে রেখো, যেসব খুনের মতলবে আমি সাহায্য করেছি তার প্রত্যেকটার পেছনেই একটা সত্যিকারের কারণ ছিল, কিন্তু সেই মতলব আমি এমনভাবে তৈরি করি যে আপাত দৃষ্টিতে খুনের কারণ খুঁজলে পাওয়া যায় না। এক কথা, প্রতিটি খুনই কোনো মানসিক খুনের কাজ বলে মনে হয়। ও, এই তাহলে আসল ব্যাপার। যে লোক তোমাকে আমার কাছে পাঠিয়েছে সেই কথা বলেনি? মিস্টার কেইন জানতে চাইলেন। নাকি তার সফল হওয়ার কাহিনীর খুঁটিনাটি তুমি জানো না? বলেছে। তরুণ আবেল স্বীকার করল। আর খুঁটিনাটি সমস্তই আমি জানি। সে আপনার সম্পর্কে অনেক প্রশংসা করেছে, শুধু তার আসল মানেটা আমি ধরতে পারিনি প্রথম। এখন ধরতে পেরেছ? ভালো। কি আছে তাহলে? এখন তো মন খুলে আমাকে সব বলতে পারো। তোমার আসল মতলবটা কি বলো দেখি। মিস্টার আবেল আর ইতস্তত করল না। যে লোক আমাকে আপনার কথা বলেছে আমি তাকেই খুন করতে চাই। সে বলল, আমারই কোনো পুরনো ছাত্র? কিন্তু খোকা, সেটা একটু নীতিবিরুদ্ধ কাজ হবে না? নিশ্চিন্ত থাকুন, তার নাম আপনাকে আমি বলছি না। আপনি কখনো সে নাম জানতে পারবেন না, সুতরাং আপনার বিবেকও শান্ত থাকবে। তার উপর তোমার কোনো ব্যক্তিগত রাগ আছে বুঝি? হ্যাঁ, কিন্তু তার খুঁটিনাটি জানিয়ে আপনার মনের বোঝা বাড়াতে চাই না। শুধু এতটুকু জানলেই আপনার যথেষ্ট হবে যে তাকে ঘৃণা করি বলে সে আমাকে একটু সন্দেহ করে না। সুতরাং ইতিমধ্যে নিখুঁত পরিবেশ আমরা পেয়ে গেছি, অন্তত আপনার কথা মতো। ওই খুনের সঙ্গে কেউ আমাকে জড়াবে না, কারণ আপাত দৃষ্টিতে আমার কোনো উদ্দেশ্য নেই। এখন আপনার কাছে আমার যা দরকার তা হলো খুনের একটা জুৎসই পদ্ধতি, এমন কায়দা যাতে সেই খুনটা কোনো মানসিক রোগাগ্রস্ত খুনির কাজ বলে মনে হয়। মিস্টার কেইন উঠে দাঁড়িয়ে পায়চারি শুরু করলেন। শুনে তো সহজই মনে হচ্ছে, যদি অবশ্য তুমি সত্য কথা বলে থাকো। ঈশ্বর সাক্ষী, তুমি যেরকম বলছো। মিস্টার কেইন সামান্য থামলেন। তাতে মনে হয় সেই লোককে নির্জন কোনো জায়গায় কোণঠাসা করে গলা টিপে খুন করে সোজা হেঁটে চলে যাওয়াটা তোমার পক্ষে নেহাতই সহজ হবে। অনেক সময় খুনের সহজ সরল পদ্ধতি বিরাট বাধা হয়ে দাঁড়ায়। কোনো কানাগলিতে কাউকে মাথায় বাড়ি মেরে চম্পট দাও, দেখবে পুলিশ লেজে গোবরে হয়ে গেছে। কিন্তু স্যার, মিস্টার আবেল হালকা স্বরে বলল, এ পরামর্শের দাম নগদ $1000 বলতে চান? তাও আবার আয়কর মুক্ত? তোমাকে কিছুটা বিষও আমি জোগাড় করে দিতে পারি। বিষের সঙ্গে মানসিক খুনের কি সম্পর্ক? সত্যি, এত সব কথাবার্তার পর আমি আরও জমকালো কিছু আশা করেছিলাম। জমকালো? মিস্টার কেইন থামলেন। তার চোখ উজ্জ্বল হলো। তাহলে তোমার ভালো লাগবে এমন একটা কায়দা শোনো। পুরনো প্যাচ ঠিক কথা, তবে 1 বছরে খুব একটা বেশি ব্যবহার হয়নি। আমি ওটার নাম দিয়েছি ডেড লিটার অফিস। ডেড লিটার অফিস? ডেড লিটার, নিষ্প্রাণ টুকিটাকি জিনিস। ছাত্রের দিকে চোখ নামিয়ে হাসলেন তিনি। এই পদ্ধতি কার্যকারী করতে গেলে মাত্র 3টে শর্ত পূরণ করা চাই। কী শর্ত? প্রথমে খুনির পক্ষে শিকারকে লোভ দেখিয়ে কোনো নির্জন জায়গায় নিয়ে যাওয়া এবং সেখানে তাকে খুন করা সম্ভব। আর তোমার আপত্তি সত্ত্বেও আমি মাথায় বাড়ি মেরে বা গলা টিপে খুন করবার কথাই জোর দিয়ে বলবো। অবশ্য এ কথা ধরে নিচ্ছি যে সাধারণ সাক্ষ্য প্রমাণ ও খুনের অস্ত্র যদি কিছু ব্যবহার করা হয়, লোপাট করবার জন্য যথেষ্ট যত্ন নেওয়া হবে। কি মনে হয়, এটুকু পারবে? খুব সহজেই পারবো। ভালো। দ্বিতীয় শর্ত হলো যে খুনির একটা গাড়ি থাকতে হবে। আমার গাড়ি আছে।
তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, খুনি যেন কারো নিয়মিত নজরে না থাকে, মানে তার যেন এখানে ওখানে ঘুরে বেড়াতে কোনো বাধা না থাকে। সেদিন কয়েকের জন্য শহরের বাইরে গেলেও কেউ যেন তার খোঁজ না করে। আমি একা থাকি আর কাজ থেকে 1 সপ্তাহ ছুটি নিয়ে এসেছি। সাবাস, তাহলে মনে হয় একটা নিখুঁত মানসিক খুনের বন্দোবস্ত করা যেতেই পারে। ডেড লিটার অফিস নির্ঘাত পুলিশকে ধোঁকা দেবে। ওরা খুনের কায়দা নিয়ে এত মাথা ঘামাবে যে খুনের উদ্দেশ্যের কথা ওদের মনেও আসবে না। কিন্তু আমাকে কি করতে হবে? এখনো বুঝতে পারছো না? তুমি খুব সহজ কায়দায় তোমার লোককে খুন করো, যেমনটা আমি বলেছি। তারপর একটা হাত দা কিংবা কসাইয়ের ছুরি দিয়ে মৃতদেহটাকে টুকরো টুকরো করো। এই ধরনের ঘটনার অভিজ্ঞতা থেকে বলছি। মোটামুটি যে টুকরোগুলো সাধারণত করা হয় সেগুলো হলো পা উড়ু পর্যন্ত 2 টুকরো, গলা থেকে পেটেও তাই, হাত বাহু আর মাথা, মোট 13 টুকরো। অমঙ্গলের সংখ্যা, কিন্তু আশা করি অবান্তর কুসংস্কার তুমি বিশ্বাস করো না। না, শুধু কৌতূহল হচ্ছে ওই টুকরোগুলো নিয়ে কি করব। কেন, প্যাকেট করে ফেলবে? 13টা আলাদা প্যাকেট। বাড়িতে ফ্রিজে যেরকম প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা হয়, যেরকম কয়েকটা ব্যাগ লাগবে, কিছু মোটা বাদামি কাগজ, আর কসাইয়ের যে টোন সুতো ব্যবহার করে সেই রকম টোন সুতো যেন কম না পড়ে। প্যাকেটগুলো একবার তৈরি হয়ে গেলে তুমি শুধু সেগুলো গায়ে ঠিকানায় লিখবে, ডাক লাগাবে আর পার্সেল হিসেবে টুক করে ডাক বাক্সে ফেলে দেবে। কিন্তু 13টা ভারী ভারী প্যাকেট। সেজন্যে জিজ্ঞেস করেছিলাম তোমার বাড়ি আছে কিনা আর হাতে সময় আছে কিনা। এক জায়গা থেকে তুমি ওগুলো পোস্ট করবে না, গাড়ি নিয়ে তোমাকে ডজনখানেক বিভিন্ন শহর ঘুরতে হবে। একটা ম্যাপ জোগাড় করে দেখে নিও 3-4 মধ্যে তুমি কতদূর ঘুরতে পারবে। মোটামুটি ছন্নছাড়াভাবে জায়গাগুলো ঠিক করাটাই বুদ্ধিমানের কাজ হবে, যাতে পুলিশ কোনো রকম ধারা অথবা আসল কাজের জায়গা খুঁজে না পায়। এছাড়া ডাক টিকিট সব আগেভাগেই কিনে রাখবে। আমার মতে একটা 3 সেন্টের পাতা কিনে নিও, কারণ সেগুলোর কথা কেউ খেয়াল রাখবে না। কিন্তু এই পার্সেলগুলো কাদের ঠিকানায় পাঠাবো? যে শহরে যাবে, এ হলো এক নতুন কায়দা। 13 জন লাশঘরের প্রহরীর কাছে ওগুলো পাঠিয়ে দাও, ভিন্ন ভিন্ন এলাকার 13 জন প্রহরী। এতে পুলিশ একেবারে ভুল পথে পা দেবে। তারা এই প্রহরীদের উপর রাগ আছে এমন লোকের খোঁজ করে বেড়াবে। যাই হোক, ওরা ঠিক ধরে নেবে এই কোনো মানসিক খুনির কাজ। কাগজওয়ালার যদি একবার এই খবর পায় এবং গল্পটা ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করে, তাহলে তুমি নিশ্চিত থাকতে পারো যে সমস্ত সূত্র হারিয়ে যাবে ওই রগরগের রোমাঞ্চকর উত্তেজনার গোলক ধাঁধায়। কে এমন উন্মাদ দানব, এই জাতীয় ব্যাপার আর কি। মিস্টার কেইন মাথা নোয়ালেন। শুনে কীরকম মনে হচ্ছে? তোমার পছন্দ অনুযায়ী জমকালো হয়েছে তো? হ্যাঁ, কিন্তু আপনি ঠিক জানেন কোনো গোলমাল হবে না? দেখে শুনে মতলব ভাজলে সে ভয় নেই। আর প্রাথমিক সাবধানতাগুলো তোমাকেই অবশ্যই নিতে হবে, যাতে শিকারকে লোভ দেখিয়ে জায়গায় টেনে নিয়ে আসতে পারো। তাছাড়া তোমার যন্ত্রপাতিগুলোর হাত থেকে রেহাই পাওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা করতে হবে। সবচেয়ে ভালো হচ্ছে কোনো ছুরি কাঁচির দোকান থেকে ওগুলো চুরি করে জোগাড় করা। পরে শহরের বাইরে কোনো ব্রিজের উপর থেকে ওগুলো ফেলে দিলেই হলো। কিন্তু এসব খুঁটিনাটি পরে ধাপে ধাপে করা যাবে কোন। প্রথমে আঙ্গুলের ছাপ এড়ানোর একটা ব্যবস্থা করতে হবে। সেটাকে এখন করবে না ছুটি নেওয়া পর্যন্ত অপেক্ষা করবে? ও ভালো কথা, আজ তো শুক্রবার। শনিবার যদি তোমার অফিস ছুটি থাকে তাহলে ওখানেই ওটা সেরে নেওয়া ভালো। তাতেই 2 দিনের ছুটিতে তুমি অনেকটা সেরে উঠবে। এসব কি বলছেন আপনি? অ্যাসিড খোকা, আমার নিজের হাতে তৈরি। আঙ্গুলে সমস্ত দাগ তুলে দেব, যাতে তোমার ছাপ পুলিশ না পায়। অবশ্য চামড়াটাও পুড়ে যাবে, কিন্তু উপায় কি? আর আমার কাছে অসার করবার কোনো ওষুধ নেই। তবে এই ঘরটা মোটামুটি শব্দরোধী। তুমি একটু আধটু চেঁচালেও কেউ খেয়াল করবে না। অ্যাসিড চেঁচাবো? আশ্চর্য আপনি এসব। তরুণ আবেল চুপ করে গেল। মিস্টার কেইন তাকে উপেক্ষা করে একটা দেওয়াল আলমারির কাছে এগিয়ে গেলেন।
বের করে নিলেন একটা বোতল, একটা বেসিন এবং একটা বিকার। ওগুলো নিয়ে কী সব করলেন। তারপর ভেসে ওঠা কটু ধোঁয়ায় মেঘে আড়াল থেকে তার ছাত্রের দিকে কৃপার দৃষ্টিতে উঁকি মারলেন। এসো। তিনি বিড়বিড় করে বললেন, একটু হয়তো লাগবে, কিন্তু কথা দিচ্ছি বিজলি চেয়ারে বসে মারা যাওয়ার চেয়ে যন্ত্রণা অনেক কম। রসিকতায় যদি কিছু মনে না করো, বিজলি চেয়ারের কাছে গেলে সেটায় আর বসতে ইচ্ছা করবে না। মিস্টার আবেল ব্যান্ডেজ বাঁধা। দস্তানা পড়া হাত নিয়ে বইয়ের দোকান থেকে চলে যাওয়ার পর একদিন সন্ধ্যায় তার পুনরাবির্ভাবের মধ্যে এক সপ্তাহের বেশি কেটে গেছে। রাত তখন অনেক। দোকানের দরজায় বহুক্ষণ কড়া নাড়বার পর মিস্টার কেইন পা টেনে উপস্থিত হলেন এবং দরজা খুললেন। অন্ধকারের মধ্যে দিয়ে তিনি যুবককে পথ দেখিয়ে চললেন পেছনের ঘরে। অবাক চোখে চেয়ে রইলে তার হাতের থলেটার দিকে, কিন্তু পেছনের ঘরের শান্ত পরিবেশে গিয়ে না বসা পর্যন্ত তিনি কিছু বললেন না। দোকানদার বৃদ্ধকে কৌতূহল আচ্ছন্ন করল। কি হয়েছিল কি তোমার? তিনি জানতে চাইলেন। শেষবারের মতো তো নির্দেশ নিতে এলে না, আমি এদিকে চিন্তা করছি। তরুণ আবেল হাসল। আপনার চিন্তা করবার দরকার ছিল না। যেটুকু আপনার কাছে শিখেছি সেটুকু আমার কাজের পক্ষে ঢের বেশি। পুরো কাজটা দারুণভাবে শেষ হয়েছে। তোমার কাজ শেষ হয়ে গেছে? কিন্তু কবে? মানে কাগজে তো কিছু দেখলাম না, কোনো উল্লেখ পর্যন্ত। সব কিছু আমি ভেবে দেখেছি। আপনি প্রথমে যে কথাটা বলেছিলেন শিকারকে নিছক গলা টিপে খুন করবার ব্যাপারে, তা যুক্তি আছে। অবশ্য আমার আঙ্গুলে বেশ ব্যথা ছিল, কিন্তু তাতে কোনো অসুবিধা হয়নি। অন্ধকার গলিতে ঘটে যাওয়া খুনটাকে কোনো সাধারণ ছিনতাইবাজের কাজ বলে ধরে নেওয়া হয়েছে। কাগজে ওটা পুরো এক প্যারাও জায়গা পায়নি, সুতরাং ওটা যে আপনার চোখ এড়িয়ে যাবে সে আর আশ্চর্য কি। নিন, এই দেখুন। খবরের কাগজের একটা পাতা আবেল এগিয়ে দিল এবং বৃদ্ধ তাড়াতাড়ি সেটা পড়লেন। তিনি চোখ তুলে তাকালেন, মাথা নাড়লেন। ড্রিসকল ছোকরা। কিন্তু আমি ভাবছিলাম তুমি হয়তো নামটা আমাকে বলবে না। তাতে কিছু যায় আসে না। আসে, সেই আমাকে আপনার কাছে পাঠিয়েছিল এবং সে আপনার একজন পুরনো ছাত্র ছিল। হ্যাঁ, একটা হিংসের ঘটনা ছিল। ওর বাগদত্তাকে একটা ছেলে ছিনিয়ে নিয়েছিল। আশ্চর্য বলতে হবে, ছেলেটার প্রতি ওর রাগ ছিল না, ও মেয়েটাকে খুন করতে চেয়েছিল। মেয়েটা তখন ওর প্রতিদ্বন্দ্বীর সঙ্গে এক ফ্ল্যাটে থাকতো, আর সেই জন্য খুনের উদ্দেশ্যে চাপা দিতে আমাদের কম হ্যাপা পোহাতে হয়নি। অবশেষে ভেবেচিন্তে এমন একটা কায়দা বের করা হলো যাতে খুনটা কোনো মানসিক রোগীর কাজ বলে মনে হয়। যতদূর মনে পড়ছে ম্যাড বম্বারের কায়দায়। তবে এখানে শুধু প্লেনের বদলে বাস। মার পাসটা হচ্ছে বোমটা মেয়েটার মালপত্রের মধ্যে লুকোনো থাকবে না, তাহলে আসল উদ্দেশ্যটা বেরিয়ে পড়বার ভয় থাকে। ওটা লুকোনো থাকবে একটা সৈনিকের সুটকেসে, যে ছুটি কাটিয়ে ক্যাম্পে ফিরে যাচ্ছে। ঠিক সময় এরকম একটা লোকের সন্ধান পাওয়া গিয়েছিল এবং কাজটাও শেষ হলো। সেসব খুঁটিনাটি বলে তোমাকে আর বিরক্ত করব না। যাকগে, মোটমাট ওতে কাজ হয়েছিল। আবেল মাথা নেড়ে সম্মতি জানালো। হ্যাঁ, 4 জন নিহত, 3 জন আহত হয়েছিল। মেয়েটাও মারা গিয়েছিল। তোমার স্মৃতিশক্তির প্রশংসা করতে হয়। এ প্রায় 2 বছর আগেকার ঘটনা। মিস্টার কেইন একটু থামলেন। নাকি ও তোমাকে বলেছিল? ও আমাকে কিছুই বলেনি। আমি শুধু আন্দাজ করেছি, কারণ আমি ওর সেই প্রতিদ্বন্দ্বী ছিলাম। যে মেয়েটাকে ও খুন করেছে সে আমার ছিল। ও তাই বলো? তাহলে ওকে যে তুমি শেষ করতে চাইবে তাতে আর আশ্চর্য কি। যাক, তোমার প্রতিশোধ তবে নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আর সব ভালো যার শেষ ভালো। কিন্তু শেষ এখনো হয়নি। হয়নি? মিস্টার আবেল তার থলে খুলল। আপনি তো নিজেই বলেছেন আপনি ওই ঘটনায় সাহায্যকারী ছিলেন। খুনের পরিকল্পনায় আপনি মদত দিয়েছেন, আর সেজন্যই
সে একটা বড় ছুরি আর একটা ছোট হাত দা বের করল। দাঁড়াও দাঁড়াও। মিস্টার কেইন কেঁপে উঠলেন। এ করে তুমি পার পাবে না। আপনি তো বলেছেন এ ঘরটা বলতে গেলে শব্দরোধী, কেউ আপনার চিৎকার শুনতে পাবে না, বিশেষ করে যদি প্রথমে আপনাকে মাথায় বাড়ি মেরে অজ্ঞান করে দিই। দরজা আড়াল করে দাঁড়ালো আবেল এবং দাটা পরীক্ষামূলকভাবে হাওয়ায় ঘোরালো। বেশ পছন্দসই হাওয়া কাটার একটা সুইস শব্দ হলো। কিন্তু দোহাই তোমার, আমার কথা শোনো। আমি মারা যাব বলে বলছি না, তোমার শিক্ষক হিসাবে বলছি। তোমার চেয়ে অভিজ্ঞতা বেশি বলেই বলছি। যে খুনের কায়দা তোমাকে আমি শিখিয়েছি, আমার ক্ষেত্রে তা খাটবে না। কেন খাটবে না? গাড়ি নিয়ে ঘুরে বেড়ানোর মতো যথেষ্ট সময় আমার আছে। জানেন, আপনাকে আমি মিথ্যে কথা বলেছি। আমার হাতে 2 সপ্তাহ ছুটি আছে, 1 সপ্তাহ নয়। তাহলেও তুমি ধরা পড়ে যাবে। কোথাও কেউ নিশ্চয়ই জানে তুমি আমার কাছে রোজ রাতে আসতে, আর আমাকে এখানে না এখানে দেখতে পেলে। আপনি তো এখান থেকে কোথাও যাচ্ছেন না, অন্তত বরাবরের জন্য তো নয়। লোকে যতদূর জানবে তা হলো আপনি 1 সপ্তাহ ছুটিতে যাচ্ছেন। এখান থেকে যে উধাও হচ্ছে সে হলো আমি নিজে। কোথায়? এখানে, এই বইয়ের দোকানে। আপনার মতো কড়া চুল, পুজো হয়ে চলা, সরু গোঁফ এবং চশমার আড়ালে আমি উধাও হয়ে যাব। তুমি আমার জায়গা নেবে বরাবরের জন্য? তাতে অসুবিধেটা কোথায়? আপনার গলার স্বর ও হাতের লেখা নকল করে নিতে পারবো। আপনার কায়দা কানুন থাকতে থাকতে ধরে নেব। আপনাকে মানতেই হবে। এরকম পরিকল্পনা যার মাথায় আসে তার শিক্ষক হওয়ার যথেষ্ট যোগ্যতা আছে। তাছাড়া এখনই যেটা করে দেখাবো, আপনার চেয়ে একটা সুবিধা আমার বেশি আছে। রক্ত দেখে আমি মোটেই ভয় পাই না। সে তুমি পাবে না, কারণ তুমি সত্যি একটা মানসিক খুনি। সব খুনিকেই তাই হতে হয়, আর সব শিক্ষকদেরকেও। কিন্তু হাতদাটা তার উত্তরে সংক্ষেপ করে দিল। বড়ই দুঃখের কথা যে মিস্টার আবেলের প্রাক্তন শিক্ষক ঘটনাস্থলে উপস্থিত থেকে ছাত্রের পরিকল্পনার প্রতিটি ধাপের কাজ দেখে গর্ব অনুভব করতে পারলেন না। যেহেতু পরিকল্পনার একটা অংশ মিস্টার আবেলের মিস্টার কেইনে পরিণত হওয়া, সে মিস্টার কেইনে যাবতীয় আদব কায়দা রপ্ত করে নিল। এমনকি নিকৃষ্ট শ্লেষ অলংকার প্রয়োগের রুচিটাও বাদ দিল না। ডাকে দেবার জন্য প্রত্যেক প্যাকেটের ভেতরে সে একটা করে বিশেষ বইয়ের মোড়ক ঢুকিয়ে দিল। তার পছন্দ করা বইগুলোর মধ্যে ছিল দি অ্যানাটমি অফ মেলাঙ্কলি, দি নেকেড অ্যান্ড দি ডেড, আর দি হার্ট অফ দি ম্যাটার। হাত পা বিহীন ধরটুকুর জন্য স্বাভাবিকভাবেই সে বেছে নিয়েছিল এ ফেয়ারওয়েল টু আর্মস। এতে যে ঝুঁকি আছে তা সে বেশ বুঝতে পেরেছে, কিন্তু মানসিক খুনিদের একটু আধটু নিরীহ ঠাট্টা করবার অধিকার আছে, বিশেষ করে সে যখন চায়, যেমন মিস্টার কেইন চাইছেন, তার বাকি কাজ সযত্নে শান্তভাবে শেষ করতে এবং ফিরে এসে নীরস শিক্ষকতার জীবন নিয়ে বসবাস করত। আর সেইভাবেই কাজ শেষ হলো। কাজ শেষ করে সে ফিরে এলো বইয়ের দোকানে এবং চুলে রং মেখে চশমার পেছনে আত্মগোপন করল। কিন্তু দিনের মধ্যেই জীবিকা নির্বাহের ধরন সে রপ্ত করল এবং আরও কিছুদিন পরে নতুন ছাত্র আসতে শুরু করলো। পুরনো বইয়ের দোকানটা তার ব্যবসা চালিয়ে যেতে লাগলো। প্রত্যেক বড় শহরে ছোট ছোট রাস্তায় এগুলো দেখতে পাবে এবং কখনো কখনো ভেবে অবাক লাগবে এদের মালিকেরা কিভাবে জীবিকা নির্বাহে সক্ষম হয়। আজকের গল্পের পাঠক আমি আকাশ, অন্যান্য চরিত্রেও আমি। আজকে আপনারা শুনলেন
রবার্ট ব্লচের নাইট স্কুল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।